নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা সম্ভ্রম। তোমাকে এসব সর্দারি করতে কে বলেছিল শুনি? একখানা চিঠি হাতে করে এসে প্রিয়তমাকে যে সুরে সম্ভাষণ করল ভূপতি, বলা বাহুল্য সেটা কোনো প্রেমালাপের সুর নয়। কনক শঙ্কিত হয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলো রান্নাঘর থেকে। ভয়ে ভয়ে বললে, কেন গো, কি করলাম? আমার চাকরির জন্য তোমার দাদার কাছে চিঠি লেখা হয়েছিল বুঝি? তাও আবার ইনিয়ে বিনিয়ে কাদুরি গে। আমার এবং তোমার শব্দ দুটোর উপর বিশেষ জোর দেয় ভূপতি। কনক মনে মনে চটল কিনা জানি না, তবে বাইরে বেশ সহজভাবেই বলে, ও এই কথা, আমি ভাবলাম না জানি কি অপরাধ করে বসলাম রে বাবা। তাই ইনিয়ে বিনিয়ে কাঁদুনি গিয়ে ওসব আবার কে বিশ্রী কথা? এমনি কথার ছলে লিখেছিলাম। অত বড় একজন অফিসার মানুষ, ভালো চাকরি বাকরি কি হাতে থাকে না? তা এক আধটা এদিকে ছুঁড়ে মারলেই তো পারো। কেন, তা বলায় দোষ হয়েছে নাকি? দোষ? পাগল! কত বড় উপকার করলে আমার তো একেবারে কৃতার্থ হয়ে যাওয়া উচিত, তাই না? কনক বেচারা চোখে অন্ধকার দেখে ভয়ে এবং লজ্জাতেও। সে ভাবতে থাকে, নিশ্চয়ই দাদা সাফ জবাব দিয়ে দিয়েছেন, আর পড়বি তো পর সেই চিঠি কিনা ভূপতিরই হাতে পড়ল। অথচ দাদাকেও তো খুব একটা নিন্দা করা যায় না। ভূপতির চাকরি যাওয়ার পর বেশ কয়েকবার অনুরোধ করেছে সুনীল ওর অফিসে যেতে, কিন্তু ভূপতির সেই একই গো, শালার আন্ডারে কাজ করতে পারবো না। তো আর কি করবে সুনীল? তারপর থেকে এই দীর্ঘ 8টি মাস কিভাবে যে চলেছে সে শুধু কনকই জানে। ঝিটাকে তো কনকই ছাড়িয়ে দিয়েছিল, গয়লা ছেড়ে গেল নিজে থেকেই। প্রথম প্রথম ভেবেছিল থোপার পাট উঠিয়ে দিলে বুঝি কিছু বাঁচবে, তবে এখন তো সাবান সোডাও কেনা দুষ্কর হয়ে উঠেছে। আস্তে আস্তে উঠে গেছে জল খাবার, উঠে গেছে চায়ের পর্ব। ভাতের উপকরণসমূহ বিলীন হতে হতে কেবলমাত্র ডালে এসে ঠেকেছে। তাও তাকে গৌরব করে ডাল বলা হয়, নয়তো জল বললে ভুল হতো না কিছু। নিজেদের জন্য না হোক, ছেলে মেয়েদের মুখের দিকে চাইলে মাথা খুঁড়ে মরতে ইচ্ছে হয় কনকের। চেঁচিয়ে কাঁদবার জো নেই তাই। লোকলজ্জার যদি বালাই না থাকতো তবে বোধহয় সময় সময় ডাক ছেড়ে কাঁদত সে। অথচ কি নিরুপায় বন্ধী জীবন। কনক লেখাপড়া তো শেখেনি যে নিজেই দুটো উপার্জনের চেষ্টা করবে। মধ্যবিত্ত সংসারের মোটা ব্যবস্থার মধ্যে তার দিন কেটেছে। শিল্পকলার হাতও এমন কিছু উঁচু দরের নয় যে সেদিক থেকে কিছু একটা সুবিধে হবে। কনক করবেটা কি তাহলে? তবে করবার সামর্থ্য যতটুকু ছিল তা তো সে প্রথম দিকেই করেছে। এখন এই শাঁখের শাখা দুটি আর প্লাস্টিকের চুড়ি দুগাছা ধুয়ে জল খেলেও তো আর পেট ভরবে না কারুর। দিন যেন আর কাটে না, এক একটি দিন যেন এক একটি বছর। হাত দিয়ে ঠেলে দেবার জিনিসও তো নয়। প্রত্যেকটি ঘন্টা মিনিটকে সহ্য করতেই হচ্ছে। তবু স্কুল ফেরত ছেলেদের সন্ধে হতেই ভাত দেবার প্রলোভন দেখিয়ে শুকনো মুখে বসিয়ে রাখত। সেটা যদি বা সে সহ্য করে নিয়েছিল, কিন্তু মাইনে বাকি পড়ার অপরাধে তাদের স্কুল থেকে অপমানিত হয়ে আসাটা অসহ্য হলো। মরিয়া হয়ে সেদিনই দাদাকে চিঠি লিখেছিল কনক। না কোনো ইনিয়ে বিনিয়ে কেঁদে কেটে নয়, তবে বেশ একটু মোলায়েম উপরোধের ভাষাতেই চিঠিটা লিখেছিল। ভূপতির সঙ্গে পরামর্শের সাহস হয়নি কনকের, কারণ কী উত্তর দেয় সুনীল কে জানে। সে ভেবেছিল যদি সুরাহা হয় তবে সময় বুঝে ভূপতিকে বলবে। এত দুরবস্থার পরও কি নরম হবে না ভূপতি? অন্তত কনকের কাছে চক্ষু লজ্জার খাতিরে, অথবা ছেলে মেয়েদের উপর কর্তব্যের দায়ে।
আসলে কনকের ভাবনাটা ছিল সুনীলের দিক থেকে। যদি বলে, তা চাকরি তো আর কারোর জন্য বসে থাকবার জিনিস নয় কনক, আর গাছ থেকে পেরে আনবারও জিনিস নয়। এখন কোথায় পাবো বল? আর সেই সুনীলের চিঠি কিনা ভূপতিই খুলল। অনেক কষ্টে স্বাভাবিক ভাবটা বজায় রাখবার চেষ্টা করে কনক। নকল রাগ দেখিয়ে বলে, তা আমার চিঠি তুমি পড়লে যে বড়? আগে না, চিঠির অধিকারী এই অধমী। তোমার করুণাময় দাদা খবর দিয়েছেন আমাকে, বামুনের গরুর মতো একটি চাকরি নাকি তার হাতে আছে, তাতে খাটুনি কম, মাইনে বেশি। এখন শুধু আমি দয়া করে চেয়ারে গিয়ে বসলেই হয় আর কি। উফ ভগবান, এখনো তবে আছো তুমি? আনন্দে বোধ করি চোখে জলই আসত কনকের, যদি ভূপতির কথার সুরটা এতটা বাঁকা না হতো। তাই চাঞ্চল্য গোপন করে হালকা করে বলে, তবে আর কি দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো, কি জানি দেরি হলে আবার চেয়ার বেদখল না হয়ে যায়। শিরাবহুল শীর্ণ হাতখানা দিয়ে রুক্ষ চুলগুলো মুটো করে চেপে ধরে ভূপতি বলে, হ্যাঁ, আর তুমিও অমনি ফুল তুলসী গঙ্গা জল নিয়ে তৈরি থেকো। ফুল তুলসী কেন? নয় কেন, মনস্কামনা পূরণ হলে দেবতাকে সন্তুষ্ট করবার ওই তো রীতি। দাদার দয়ায় ভাত কাপড়ের দুঃখ ঘুচবে তোমাদের, এ কি সোজা কথা? দাদা তো এখন ভগবানেরও বড়, তাই না? কনক ঈষদুষ্ণ স্বরে বললে, তা বাপু, আমার দাদাকে নিয়ে এত ঠাট্টাই বা কিসে? আত্মীয় স্বজনে কেউ কি চাকরি করে দেয় না, নাকি দিলে লোকে নেয় না? না না, নেবে না কেন, নিশ্চয়ই নেয়। কিন্তু মনে রেখো, আত্মীয় স্বজন, শুধুমাত্র কুটুম্ব নয়, এ তো কুটুম্বেরও সেরা কুটুম্ব। কনক এবার আর রাগ চাপতে চেষ্টা করে না, তীক্ষ্ণ স্বরে বলে, তোমার কাছে কুটুম্ব কেন, রাস্তার লোকও হতে পারেন, কিন্তু এটা মনে রেখো, উনি আমার নিজের ভাই। বেশ তো, তাহলে চাকরিটা না হয় তুমিই করো। বেশ তিক্ত এই কথা কটি উচ্চারণ করে ফিরে যাচ্ছিল ভূপতি। ভীষণ মাথা ধরেছে তার, কথা কইতেও কষ্ট হচ্ছে। দিনের পর দিন ভাত না খেয়ে থাকতে পারে সে, কিন্তু পারে না চা না খেয়ে থাকতে। অথচ এখন পারতে হচ্ছে। শুয়ে পড়তে যাচ্ছিল ভূপতি, কনক পথ আগলে দাঁড়ালো, সমান তিক্তস্বরে বলল, তুমি কি ভেবেছ? হ্যাঁ, যা খুশি তাই করবার অধিকার আছে তোমার। কিভাবে সংসারটা চলছে দেখতে পাচ্ছ না চোখে? ভূপতি তীব্রস্বরে উত্তর দেয়, কি করে পাবো? রাজভোগ খাচ্ছি, কিংখাপের গদিতে শুচ্ছি, টের পাওয়ার উপায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, তা রাজভোগ তো সকলেই খাচ্ছে। ছেলেদের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেছো কোনোদিনও? আমি মেয়ে মানুষ, আমারই ইচ্ছে করে পথে বেরিয়ে যা হোক একটা কিছু উপায় করে আনি। আর পুরুষ মানুষ হয়ে লজ্জা করে না তোমার? মাথা ধরার ছুতো করে পাশবালি সাঁকড়ে পড়ে থাকো তুমি। শালার অধীনে চাকরি করব না, মান কত? এরপরে ওই শালার কাছেই হাত পাততে হবে তো। তার আগে বরং পথে পথে ভিক্ষে করব। এই বলে আবার একবার যাবার জন্য পা বাড়ায় ভূপতি, কিন্তু কনক দেবে না যেতে। একটা কিছু হেস্তনেস্ত করেই ছাড়বে আজ। প্রতিটা মুহূর্ত বিষ হয়ে উঠছে তার, বিষ হয়ে উঠছে ভূপতির মুখ। হ্যাঁ, বললে খারাপ শোনায় তাই, কিন্তু মনের অগোচর বলে তো কিছু নেই। ভূপতির মুখ দেখলেই আজকাল হাড় পিত্তি জ্বলে যায় কনকের। কেন কেন চারখানা হাত পা অটুট থাকতেও এমন নিশ্চেষ্ট হয়ে থাকবে ভূপতি? তা ভূপতির হিসেব মতন হয়তো সেটা নিশ্চেষ্ট নয়, কিন্তু কনক চায় আরও চেষ্টা করুক ভূপতি। শুধুমাত্র পাশের বাড়ি থেকে কাগজ এনে কর্মখালির বিজ্ঞাপন দেখা নয়,
বা কালে কশ্মিনে দু একটা ইন্টারভিউ দিয়ে আসা নয়, তার চাইতেও অনেক অনেক বেশি জোরালো চেষ্টা করুক। রাস্তায় রাস্তায় ঘুরে লোকের হাতে পায়ে ধরে মুঠেগিরি করে রিক্সা গাড়ি টেনে যেমন করেই হোক ঘরে টাকা আনুক ভূপতি। প্রথম প্রথম স্বামীর হতাশ করুণ মুখ দেখে যে সস্নেহ মমতায় বুক ভরে উঠত, আগলে রাখতে ইচ্ছে হতো সংসারের সব ঝামেলা থেকে। কিন্তু এখন সে সহানুভূতি আর নেই কনকে। তখন ভূপতির নিজের মুখ থেকে তার অক্ষমতার উল্লেখ শুনে থামিয়ে দিয়েছে ভূপতিকে। কিন্তু এখন সেই কনকই যখন তখন ভূপতির অক্ষমতাকে ধিক্কার দিচ্ছে, প্রত্যেক কথায় ঠোকর দিচ্ছে। স্নেহ, সহানুভূতি, মমতা, প্রেম সব শুকিয়ে গেছে, কঠিন হয়ে গেছে হৃদয় বৃত্তি। চারটি ছেলেমেয়ের চারজোড়া চোখের মৌন তিরস্কারের ভাষা অহরহ বিঁধছে কনককে। মমতার চাইতেও অনেক মর্মান্তিক লজ্জা। ধিক্কারে মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে যখন ভাতের পাশে ডালের বাটিটা ছাড়া আর কিছুই দেবার থাকে না। মাথাটা হেঁট হয়ে যায় যখন রোজই শরীর খারাপের ছুতো দেখিয়ে বলতে হয়, আজ আর খাবার করে উঠতে পারিনি বাবা, এটুকুই খেয়ে নেই। চলতি সংসারের প্রত্যেকটি মজুদ মাল ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে, আর আসছে না। জামা কাপড় জুতো সবাই জবাব দিচ্ছে ক্রমশ। বাইরের ঠাঁটও বজায় থাকছে না আর। ভূপতি বোঝে না এসব। ছেলেরা এতটুকু অসন্তোষ প্রকাশ করেছে টের পেলেই সে যেন জ্বলে যায়। ভূপতি বলে, পর নয়, কুটুম্ব নয়, ঘরের ছেলে, তারাও যদি বাপের দুঃখ না বোঝে তবে আর ভূপতিরই বা দরদ কিসে? সংসারে আটকে থাকবে কোন কর্তব্যের দায়ে? কিন্তু কনকের সঙ্গে ভূপতির যুক্তির মিল নেই, তাই ভূপতির কথায় যেন সর্বাঙ্গে জ্বালা ধরে কনকের। কণ্ঠস্বরে যতটা তিক্ততা ঢালা সম্ভব ঢেলে কনক আবার চেঁচিয়ে ওঠে, ভিক্ষে ভিক্ষে করবে তুমি? তাতে তোমার পৌরুষ বজায় থাকবে, তাই না? যত অপমান আমার দাদার অফিসে কাজ করতে। এ কি দাদার চাকরগিরি করা, নাকি দাদাকে পা টিপে দিতে হবে, দাদাকে তেল মাখিয়ে দিতে হবে? খুব তফাৎ নয়। ও, তাহলে তুমি চাকরিটা করবে না, তাই তো? না। তা কি উত্তর দেবে দাদার চিঠি? উত্তর দেব না তো, খুশি হয় তুমি দাও, আমি তো খোসামত করতে যাইনি। ঘৃণা আর রাগের সংমিশ্রণে ভয়ঙ্কর কুৎসিত হয়ে ওঠে কনকের মুখ। জানি জানি, আমার দাদা বড় চাকরি করে, গাড়ি চড়ে বেড়ায়, সেই হিংসে মরে যাও তুমি। কিন্তু তুমিও জেনে রেখো, আমি আর তোমার একতারে থাকবো না। দাদার কাছে চলে যাব, নয়তো লোকের বাড়ি ঝিগিরি করব, দেখি কিসে তোমার অহংকার বজায় থাকে। পরস্পরে যেন দুটি হিংস্র জানোয়ার হয়ে উঠেছে। রুক্ষ দৃষ্টি ভূপতির চোখে, ভাষায় কর্কশতা। হঠাৎই সে বলে ওঠে, তা মেয়ে মানুষের তো রোজগারের আরও অনেক পথ আছে, জিগরি বা করতে যাবে কেন? কি কি বললে? কি বললে তুমি আমায়? হ্যাঁ, আমায় তুমি কি বললে? না, বলিনি কিছু। তবে বৌদির খোসামত করে দাদার সংসারে পড়ে থাকতে পারলেও মন্দ নয়। ওদের ফেলাছড়ার সংসারে পাত করিয়েও পেটটা ভরে যাবে তোমার। বেশ বেশ, তাই করব, আমি তাই করব। আর যদি না পারি তো আমি। কণ্ঠস্বরটাই রুদ্ধ হয়ে আসে কনকের। সেই সকালবেলাতে বেরিয়ে গেল ভূপতি, সারাদিনে আর দেখা নেই। এদিকে আক্রোশে ফুলছে কনক। আর এমন সময় নীরু হাঁফাতে হাঁফাতে এসে খবর দিল, মা, বড় মামা আসছেন। দাদা! সমস্ত পৃথিবীটা হঠাৎ যেন ধোঁয়া হয়ে গেল কনকের চোখে। কি জবাব দেবে এসে? গায়ের জোরে তো পাঠাতে পারবে না ভূপতিকে, আর ভূপতিও নিজে থেকে চাকরিটা নেবে না। তবে কি বলবে? কনক কি ভূপতির অসুখের ছুতো দেখাবে?
বলবে কি যে তোমাকে লেখায় আমার ভুল হয়েছিল দাদা। ওর শরীরটা খুব খারাপ যাচ্ছে আজকাল, বেশি খাটতে পারে না আর। কিন্তু বিশ্বাস করবে সুনীল, যে মানুষ বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে তাকে অসুস্থ বলে বিলাসিতা করবার সময় কি এখন? চারিদিকের এই শ্রীহীন দৈন্যদশা চোখে পড়বে না তার? দাদা এলে এক পেয়ালা চা খাওয়াবারও ক্ষমতা আর নেই কনকের। এ কি বোঝে না সুনীল? তা নয়তো যখনই আসে আজকাল আগে থেকেই কেন অর্ডার দেয়, এই কনক তুই যেন আবার খাবার দাবারের কোনো হাঙ্গামা করতে যাসনি বোন, পেটটা মোটে সুবিধের নেই বুঝলি। আর ঠিক এই সময়, কই রে কনক, কি খবর? দাদার স্নেহস্নিগ্ধ গম্ভীর সম্ভাষণটা বুকের মধ্যে যেন হাতুড়ির ঘা মারল। দাদা! আঁচলের ছেঁড়া অংশটা গুছিয়ে নিয়ে কাপড়ের ভাঁজে লুকিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলো কনক। দাদা এসেছো? আসো আসো, এবারে কিন্তু অনেক দিন পরে এলে দাদা। হ্যাঁ, সময় পাই না রে, আসলে এত কাজের চাপ বেড়েছে না আজকাল। আসলে ভূপতির ওপর চটে গিয়ে ইদানিং আর বেশি আসে না সুনীল, সেটা কনকের কাছে অজানা কিছু নয়। কেন দাদা, হঠাৎ এত কাজ বাড়ল কেন? ওই এক সাহেব বম্বে গিয়ে বসে আছে, আর সে যাক, আমার চিঠিটা ভূপতি পেয়েছে তো। তোমার চিঠি? তা চিঠি দিয়েছিলে বুঝি? কাকে? ওকে? হ্যাঁ রে। ও পাইনি তাহলে? ঠিকই সন্দেহ করেছি আমি। দেখেছিস তো কি বিশ্রী ব্যবস্থা হয়েছে আজকাল ডাকের। ছি 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 ছি, পরশু সন্ধেবেলাতেই পোস্ট করেছি চিঠিটা। জাগে জাগে, এখন তো আমিই চলে এসেছি। তারপর বাবুটি কই, সুমতি হয়েছে তার? হ্যাঁ গো দাদা, তাই বলবো বলেই ভাবছি। অনেক চেষ্টায় একটা ভালো কাজ জোগাড় হয়েছে বুঝলে, ওই কোন ব্যাংকে বুঝি। জোগাড় হয়ে গেছে? কাজ পেয়ে গেছে ভূপতি? হ্যাঁ গো দাদা, রাজ্যের লোককে তো বলে রেখেছিলেন উনি। তা আমি যেদিন চিঠি দিলাম তোমায়, সেদিনও কিন্তু কিছু ঠিক হয়নি জানো। ঠিক তার পরদিনই এসে বললেন যে উনি একটা কাজ পেয়েছেন। সুনীল হতাশভাবে বলে, এতদিন বসে থাকলো আর ঠিক এই দণ্ডেই চাকরি পেয়ে গেল, অথচ আমি কত তদারক করে, কত চেষ্টা করে একটা ভালো চাকরির ব্যবস্থা করলাম। কি, তুমিও ঠিক করে ফেলেছ? সত্যি সত্যি? দেখেছ তো, আমি কালই হাসতে হাসতে বলছিলাম এবার তবে আমাদের কপালের গেরো কাটলো বলো। এবারে হয়তো দাদাও একটা চাকরির জোগাড় করে খবর দেবেন। তা উনি বললেন, হ্যাঁ চাকরি অমনি গাছের ফল আর কি। কিন্তু দেখো, সত্যি তো তাই হলো। সুনীল মিনিটখানেক চুপ হয়ে থেকে প্রশ্ন করল, কোন ব্যাংকে বললি? তা তো জানি না দাদা, বললেন তো ব্যাংকে। ওই ওর কোন বন্ধুর কাকা বুঝি সেখানকার ক্যাশিয়ার, তা মাইনেপত্তর ভালোই দেবে বলেছে। কিন্তু তোমারটা তাহলে কি হবে দাদা? হ্যাঁ, একটু অপ্রস্তুতে তো পড়তে হবে। অনেক চেষ্টা করেছিলাম তো, কি জানি কীরকম কাজ পেল ভূপতি। এটা সত্যি ভালো ছিল, উন্নতিরও আশা আছে অনেক। সত্যি দাদা, তোমারই তো মুশকিল হলো। তা আর কাউকে দিয়ে দিতে পারবে না এই চাকরিটা? এদিকে আবার ওর বন্ধুর কাকা। ও কি, ও কি, তুমি এখনই উঠছো যে বড়? না 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 না, তা হবে না। আজ একটু মিষ্টি মুখ না করে তুমি যেতে পারবে না দাদা। যতই হোক একটা সুখবর দিলাম তো। ওরে সনৎ, শোন বাবা। ঘরের ভিতরে গিয়ে চাপা উত্তেজিত স্বরে ছেলের কাছে আবেদন করে কনক। সনৎ, যা বাবা, ছুটে যা একবার, তোর মামার জন্য 4টে মিষ্টি নিয়ে আয় বাবা, এক ছুটে যা। পয়সাটা পরে দিয়ে দিব বলিস, বলিস তাড়াতাড়ি চলে এসেছি।
কি ধারে আনতে হবে? আমাকে কাটলেও আমি যাব না মা। এ কথা বলে জানলার দিকে মুখ ফিরিয়ে বসে পড়ে সনদ। মামা পাছে পড়াশোনার বিষয়ে প্রশ্ন করে বসেন এই ভয়ে সনদ সামনেই বেরোয়নি এতক্ষণে। তাতে কি হয়েছে বাপু, তোদের সবটাতেই বাড়াবাড়ি। কেন পাড়ার দোকান থেকে হঠাৎ এমন ধারে কিছু আনে না লোকে? সনদ বললে, আনে মা, যাদের শোধ দেবার ক্ষমতা আছে তারা আনে। তা দোকানের ধার কি আমি ফেলে রাখতুম? আচ্ছা দেখি যদি কিছু পাওয়া যায়। একথা বলে পিছনের দরজা দিয়ে ঘুরে ভাড়ার ঘরে এসে ঢোকে কনক। আছে, এখনও আছে একটি টাকা। পৌষ সংক্রান্তির দিন বাউনি বেঁধেছিল একটি টাকা দিয়ে। শূন্য চালের জালার মধ্যে আজও পড়ে আছে খড় বাঁধা আর সিঁদুর মাখা সেই টাকাটা। তা কনকের হাত পৌঁছবে সাবেককালের প্রকাণ্ড সেই জ্বালাটার ভিতরে? কিন্তু না পৌঁছলে উপায় কি? বাইরের দালানে দাদা বসে আছে যে। বরের চাকরি হয়েছে বলে কনক তাকে সন্দেশ খাওয়াবার আশ্বাস দিয়ে এসেছে। টাকার সিঁদুরটুকু মুছতে মুছতে ক্ষয়ে ফুটো হয়ে যায় তার জীর্ণ আঁচলখানা। তবু সন্দেহ হয়, লুপ্ত হয়েছে তো সেই সিঁদুরের দাগটা, তার নিরুপায় তার চরম চিহ্ন। দোকানি বুঝতে পারবে না তো? আর সনদ যেন না বোঝে। লক্ষ্মীর টাকায় সন্দেশ এনে মামাকে খাওয়ানোর সপক্ষে অবশ্যই কোনো যুক্তি নেই তার মনে। কিন্তু যুক্তি কি কনকেরই মনে আছে? আগুনের হাত থেকে আত্মরক্ষা করতে জলে ঝাঁপিয়ে পড়ে মানুষ কিসের যুক্তিতে? তখন কি প্রশ্ন আসে সাঁতার জানা আর না জানার? নাকি ভয় থাকে ডুবে যাবার? নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন গল্পগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।